প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভেল ২১-এর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ আমরা একটি খবর আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে মাননীয় পররাষ্ট্র সচিব তিনি ভারত সফর থেকে ফিরে এসে কতগুলো তথ্য দিয়েছেন। বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেটি হয়তো ২৬শে মার্চই তিনি আসবেন এবং পরদিনই দ্বিপাক্ষিক বৈঠক। এবং তার এই সফরে ভারত আবারও তিস্তার ব্যাপারে একটি আশ্বাস দিয়েছে। এবং আরও একটি খবর হলো যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি রোহিঙ্গা ইস্যুতে একটি ভালো খবর দিয়েছেন এবং তিনি আশা করছেন যে হয়তো খুব শিগগিরই মিয়ানমার কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নেবে এবং সামনে আরও বৈঠক আছে, সেই বৈঠকে সব কিছু খোলাসা হবে। আমরা মূলত আজ কূটনীতির এরকম নানা দিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কূটনীতির নানা দিক। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। মাইনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকে। মাইনুল ভাই, আপনি নিশ্চয়ই এই খবরগুলোর দিকে চোখ রেখেছেন এবং আপনি কাজ করছেন এবং এ নিয়ে অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে। আপনি জানেন, খুব গুরুত্বপূর্ণ এই দিনের দুটো ইস্যু আপনি তুলেছেন। যদি আমরা শুরুতে একটু দৃষ্টি দিতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সফর নিয়ে। আসলে আমরা গত বেশ কিছু দিন ধরে দেখছি যে দুই দেশের সম্পর্ক বেশ একটা অনন্য উচ্চতায়। বিশেষ করে এই যে ২০ লাখ ভ্যাকসিন উপহার এবং ভ্যাকসিনগুলো আসছে, আবারও বাংলাদেশের বিপদে ভারত পাশে দাঁড়িয়েছে। এই জায়গাটিতে এখনকার সম্পর্ক, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর, সেই জায়গায় আমরা কি আশা করতে পারি? আপনি অনন্য উচ্চতা বলেছেন এবং আমি বলবো যে উষ্ণতা। এবং ঢাকা দিল্লির সম্পর্ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার যে পারস্পরিক বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিং, এগুলোরই বহিঃপ্রকাশ। তাই সেটা হচ্ছে যে ২০ লক্ষ ভ্যাকসিন আমরা উপহার পেয়েছি। আরও প্রায় ৪ কোটি ভ্যাকসিন আমরা সংগ্রহ করব, কিনতে পারবো। ভারতের উৎপাদিত অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা পর্যায়ক্রমে আমরা একটা শিডিউলের মাধ্যমে পাবো। আর যেটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর ঢাকা সফর, বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত সফর। উনি ২০২০ সালের শুরুতে মার্চের ১৭ই মার্চ তারিখে উনি বাংলাদেশে আসার কথা ছিল। তখন করোনা যখন শুরু হয়ে গেছে, করোনার লকডাউন শুরু হয়ে গেছে, বাংলাদেশে করোনা পুরো বিশ্বব্যাপী করোনার যখন সংক্রমণ শুরু হয়ে গেছে, তখন এটা বাতিল করতে হয়েছে। এবং এবারে আমাদের প্রত্যাশা, যদি সব ঠিক থাকে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসাবে এবং আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আরেকটা উপলক্ষ আছে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। এসব উপলক্ষে উনি ২৬শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা আসবেন এবং ২৭শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং এটা সামিট বলা যায় করবেন। এটা হচ্ছে মূল আজকের পররাষ্ট্র সচিবের বক্তব্যের মূল সারমর্ম। এই বৈঠককে, এই শীর্ষ বৈঠককে সামনে রেখে আরও কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। এই যে ফেব্রুয়ারি মাস আজকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় আসবেন। এটা হচ্ছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি, আলোচ্যসূচি সব মিলিয়ে। এর আগে ৪ জন সচিব, বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে ৪টি বৈঠক হবে। তার মধ্যে একটি হয়তো দিল্লিতে, হ্যাঁ, একটি দিল্লিতে, 3টি ঢাকায়। স্বরাষ্ট্র, নৌপরিবহন, বাণিজ্য আর সম্ভবত যোগাযোগ। এই চারজন সচিব, 4 জেলা সচিব কথা বলবেন, আলোচনা করবেন। এছাড়াও আরও কিছু পত্র বিনিময় কিংবা যোগাযোগ হবে। এই ফেব্রুয়ারি মাস পুরোটা এবং মার্চ মাসের ৩য় সপ্তাহ পর্যন্ত পুরোটা এই যোগাযোগগুলি থাকবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়শঙ্করের ঢাকা সফর। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সফরগুলো যখন হবে এবং সর্বোচ্চ পর্যায়ে যখন সফরটা হবে, তখন একটু ভিন্ন মাত্রা যুক্ত হবে। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য এই সফরগুলো, এই মধ্যবর্তী সফর এবং শীর্ষ সফরকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এর মধ্যে আপনি ভ্যাকসিনের কথা বলেছেন যে উপহার হিসেবে আমরা 20 লক্ষ ভ্যাকসিন পেয়েছি। ভ্যাকসিন একটি সম্পর্কের ক্ষেত্রে একটি নিয়ামক হিসেবে কাজ করছে, অনুঘটক হিসেবে কাজ করছে। সম্পর্ক উষ্ণতায় কিংবা উচ্চ মাত্রায়, আপনার ভাষায়, এবং এটা সত্যি উচ্চ মাত্রায়, উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলো কাজ করেছে। কারণ ভ্যাকসিন দরকার, ভারত আমাদেরকে বাণিজ্যিকভাবে যে ভ্যাকসিন দিচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে, এর বাইরে 20 লক্ষ এটা না, এবং উপহার হিসেবে দিয়েছে। গুরুত্বটা যদি আমরা বলি সেক্ষেত্রে অন্যান্য সার্কভুক্ত দেশের অন্যান্য দেশগুলোতে যে পরিমাণ ভ্যাকসিন দিয়েছে, বাংলাদেশকে তার থেকে অনেক অনেক বেশি বেশি পরিমাণে দিচ্ছে। এটা একটা ইতিবাচক দিক এবং এটা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরেও কথা থাকে, সম্পর্কের মধ্যে কিছু ইস্যু আছে, সেগুলো সমাধান হওয়া উচিত। আমরা প্রত্যাশা করছি এগুলো সমাধান হবে। সেটা আপাত দৃষ্টিতে কখন হবে, কিভাবে হবে, সেটা সময় বলে দেবে, কিন্তু সেগুলো আপাতত এখন পর্যন্ত হয়নি। আপনি বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে যদি কথা বলেন, বিভিন্ন ইস্যুতে অনেকগুলো কথা বলতে পারবেন, অনেক ইস্যুর অবতারণা করতে পারবেন, কিন্তু একটি ইস্যু সবার আগে আসবে কিংবা সবার মধ্যে প্রশ্ন আসবে, সেটা অবশ্যই আমাদের আলোচনা করা উচিত। সেটা এই মুহূর্তে আলোচনায় আসা উচিত। সেটা হচ্ছে পানি ইস্যু, দ্বিপাক্ষিক 54টি নদীর যে অভিন্ন উৎস, বাংলাদেশ এবং ভারত অভিন্ন নদী, এবং আমরা যেটা শেয়ার করছি, নদীর অংশীদারিত্ব দু দেশের মধ্যে আছে, যেটা বন্টন হওয়া দরকার। এবং এগুলো সুন্দরভাবে কি বলবো, পানির বন্টনটা হওয়া দরকার বলে আমরা মনে করছি। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা নদী। সেই প্রায় 10 বছর ধরে ঝুলে আছে তিস্তার চুক্তি। সেটি এবার হবে কিনা কিংবা কি পর্যায়ে আছে, মানুষের মনে উৎসাহ আছে, জিজ্ঞাসা আছে। সেটা এ পর্যায়ে হচ্ছে না, কারণ আপনি জানেন তিস্তা আটকে আছে অন্য জায়গায়, অন্য রাজনীতিতে আটকে আছে। সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ইস্যু নেই যে এটা আটকে আছে। ভারত এটা দিতে পারছে না, করাতে পারছে না, প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিজ্ঞা অনুযায়ী, প্রস্তুতি সত্ত্বেও পারছে না, কারণ হচ্ছে ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ একটি রাজ্য এবং আমাদের প্রতিবেশী রাজ্য, সীমান্তবর্তী রাজ্য। এই রাজ্যে বিধানসভার পুরো নির্বাচন হবে। এখানে ভারতের এই পশ্চিমবঙ্গের যে প্রধান নেত্রী মমতা ব্যানার্জি, উনি একজন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই সফরে প্রধানমন্ত্রী মোদির এই ঢাকা সফরে উনি আসছেন না, কারণ এপ্রিল মাসে এই নির্বাচনটি হবে, ওখানে নির্বাচন হবে। ওখানে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও আমাদের আলোচনায় থাকা উচিত। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে রাজনীতি আছে, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল এখন তো একদম হেড টু হেড তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে বিজেপির সাথে, ভারতের ক্ষমতাসীন বিজেপির সাথে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে যে প্রতিদ্বন্দ্বিতা কিংবা রাজনৈতিক সমীকরণ চলছে, এটার সমাধান যদি না হয়, ওখানে যদি নতুন কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে ওদের তিস্তার বাস্তবায়ন হবে না। এটা আমি মনে করি এটা আটকে আছে ওখানেই। এটা সরাসরি কথা, পশ্চিমবঙ্গের কারণে আটকে আছে, মমতার কারণে আটকে আছে। আমরা যদি খুব কাল্পনিকভাবে যদি ভাবি যে এপ্রিলে মমতার পতন হবে এবং ওখানে বিজেপি সরকার আসবে পশ্চিমবঙ্গ রাজ্যে, তাহলে সেটা আমরা আশা করতে পারি যে দ্রুত তিস্তা নিষ্পত্তি হবে, তিস্তা বাস্তবায়ন হবে। সেটা আমাদেরকে সময় বলে দেবে, ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যাই হোক, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে যেটা আমাদের এখন প্রত্যাশা, যে যোগাযোগ, কানেক্টিভিটি, বিদ্যুৎ সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ইস্যু, নিরাপত্তা ইস্যু, অনেক কিছু আছে আমাদের সাথে সম্পর্ক। এখন সীমান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু, পানির পথ, তিস্তা চুক্তি কিংবা পানি ইস্যুর পর সীমান্ত একটি ইস্যু। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কানেক্টিভিটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি মনে করেন ভারতীয় বিনিয়োগ, ভারতীয় অর্থনৈতিক সম্পর্ক, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো, বৃদ্ধি করা খুবই আলোচ্য ইস্যু বলে আমি মনে করি। যেমন আপনি যদি মনে করেন সীমান্তর পরে যদি কানেক্টিভিটি মনে করেন, আমাদের কানেক্টিভিটিটা খুব এখন এগিয়ে যাচ্ছে। এই দশকে, এই যুগে কানেক্টিভিটি নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশে নতুন কতগুলো রুট চালু হয়েছে, ভারতের ট্রানজিট বলেন, ট্রান্সশিপমেন্ট বলেন, কানেক্টিভিটি বলেন, এটা হয়েছে। এই ইস্যুতে আপনার কাছে আসবো, তার আগে আমি একটু মোহাম্মদ শফিউল্লাহর কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, আপনার শুরুতেই বলেছি, আপনি এই সফরের গুরুত্বটাকে কিভাবে বিশ্লেষণ করবেন এবং আসলে আমরা কি আশা করতে পারি এই সফরকে কেন্দ্র করে? ধন্যবাদ।
এই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক বিগত 10-12 বছরে এটা অনেকটা আহ, সব দিক দিয়ে বলা চলে যে এটা একটা অনেক অনেক সামনে চলে আসছে দুই দেশের সম্পর্ক, এবং অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে সুসম্পর্ক বিরাজমান। অনেক কিছু সমস্যার সমাধান হয়েছে, বাকি কয়েকটি সমস্যা ঝুলে আছে। তো এই ধরনের শীর্ষ সম্মেলন সবসময় ওয়েলকাম, এজন্য যে দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দ বসে বাকি সমস্যাগুলো সমাধানের জন্য তারা আলোচনা করেন এবং একটা পন্থা বের করেন, যার মাধ্যমে দুই দেশের যে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেন, এবং কোনো কোনো সমস্যার সমাধান হয়েও যায়, যে বাকি সমস্যা যেগুলো থাকে সেটাকে তারা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুতরাং শীর্ষ সম্মেলন সবসময় বিশেষ করে দুই প্রতিবেশীর মধ্যে সবসময় এটা কিন্তু অনেক আশার যেমন জন্ম দেয়, তেমনি ভাবে অনেক সমস্যারও কিন্তু সমাধান হয়ে যায়। এটা কিন্তু আমরা সবসময় ওয়েলকাম করি। যতই প্রতিবেশীর সাথে শীর্ষ সম্মেলন হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী এবং সচিব মধ্যে যে সব আলোচনা চলতে থাকে, তার মানে দুই দেশের সম্পর্ক বেগবান, এটা সবসময় সামনে যাবার ইঙ্গিত বহন করে। তো আমরা এই সম্পর্কে ওয়েলকাম করি। আমাদের যে দুই দেশের সম্পর্ক, যেটা বিভিন্ন সময় দেখা গেছে আমরা একে অন্যের সহযোগিতা করে আসছি। বিশেষ করে কোভিড-19 ব্যাপারে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের সাথে প্রথম দিন থেকে সহযোগিতা করে আসছে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সার্ক ফান্ড করার জন্য চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে, এবং যে যতটুকু কন্ট্রিবিউট করার কথা তাও বাংলাদেশ কন্ট্রিবিউট করার জন্য সম্মতি জ্ঞাপন করেছে। এবং বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে কোভিড-19 বিষয়ে এখন যে ভ্যাকসিনের ব্যাপারটা এখন আসছে, সেখানে আমরা দেখছি আমরা ভারত থেকে যা কিনেছি তার চেয়ে ওরা 20 লক্ষ টিকা আমাদের উপহার হিসেবে পাঠিয়েছে। এটা একটা অত্যন্ত বাংলাদেশের মানুষটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এই ধরনের জেস্টার, সৌজন্য আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। যেমন আমাদের অতীতীয় ভারত আমাদের বিপদের সময়, বিশ্ব মুক্তিযুদ্ধের সময় এগিয়ে আসছে এবং সর্বাঙ্গভাবে আমাদের সহযোগিতা করেছে, সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের পরেও আমাদের বাংলাদেশের যে আমরা রিকনস্ট্রাকশন রিহেবিলিটেশনে তার প্রচুর অবদান রেখেছে। সুতরাং এই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ ভারত সম্পর্ক যে কোনো অন্য যে কোনো অঞ্চলের দুই প্রতিবেশীর ভিতরে যে সম্পর্ক তার চেয়ে অনেক অনেক উন্নত মানের সম্পর্ক স্থাপিত হয়েছে। তো এখন যেটা বলছেন যে বাংলাদেশের যে বেশ কয়েকটা অত্যন্ত লাইফ অ্যান্ড ডেথ ইস্যু, বিশেষ করে পানি বন্টন, সেটা কিন্তু বারবার সর্বোচ্চ মহলে প্রতিশ্রুতি সত্ত্বেও এটা ফলপ্রসূ হচ্ছে না। ইভেন স্বাক্ষর করার টেবিলে ছিল, স্বাক্ষরিত হয়নি। এখন যে প্রশ্ন উঠছে, আপনার যে পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে, এখানে দেখুন প্র্যাকটিক্যাল কথাটা হলো এই, তিস্তা নদীর উৎস কিন্তু সিকিম কেন্দ্রীয় সরকারের অধীনে। সিকিম বেশ কয়েকটা বাঁধ কেন্দ্রীয় সরকার দিয়েছেন, এই বাঁধের মাধ্যমে পানি অন্যদিকে সরবরাহ করা হচ্ছে, উত্তোলন করা হচ্ছে। এতে পশ্চিমবঙ্গ যে পানি পায়, বিশেষ করে শুষ্ক মৌসুমে, সে পানি কিন্তু জাস্ট পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট। এবং পশ্চিমবঙ্গ চাইছে না তাদের যে পানি তাদের কাছে আসে শুষ্ক মৌসুমে, তা ভাগাভাগি করতে গেলে পশ্চিমবঙ্গের অসুবিধা হবে। সেই জন্য পশ্চিমবঙ্গ পানি বন্টনে সামনে এগিয়ে আসছে না। এখন এখানে এই সমস্যার সমাধান কিন্তু ভারত নীতিরা তাদের মধ্যে পেতে হবে। যেখানে সিকিমে যেখানে পানি উত্তোলন হচ্ছে, সেখানে কিন্তু ভারত কেন্দ্রীয় সরকার তাকে ইন্টারভিন করতে হবে। কারণ এই অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের শাসিত,
কেন্দ্রীয় শাসিত, সুতরাং ওখানে ইন্টারভিউ না করলে পানি পশ্চিমবঙ্গের দিকে বেশি আসবে না। পশ্চিমবঙ্গে পানি বেশি না আসলে বাংলাদেশ তার ন্যায্য পাবে না। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এখানে পশ্চিমবঙ্গ বা মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। আর ইলেকশনের কথা বলেছেন, ঠিক 2016 সালেও সে একই কথা বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, এখন এ নিয়ে কোনো কথা বলা যাবে না। তো সেই সময় চলে গেছে, এখন আবার ইলেকশনের সময় আসছে। এই বাহানা কিন্তু আমরা কিন্তু আস্থা রাখতে পারছি না। এখানে কেন্দ্রীয় সরকার এবং সিকিম এবং তারা এদের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আমরা যেমন ন্যায্য হিসাব পাই, বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের অনেক অনেক আপনার যে চাওয়া পাওয়া ছিল বাংলাদেশ সব কিছু মিট করেছে। কিন্তু আর ভারত বলতে পারবো না বাংলাদেশ ভারতের কোনো ন্যায্য জিনিস দেয় নাই। আমরা দিয়েছি। আমাদের একটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে পানি। সে পানি কিন্তু তিস্তার পানি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে বছর আমরা রক্ষা করছি। এটা কিন্তু আপনার যে বিশ্লেষণ, আপনি যা বললেন তাতে করে সমাধান সূত্র শুধুই যে পশ্চিমবঙ্গের উপর তা নয়, কেন্দ্রীয় সরকারের হাতে তো সমাধান সূত্র রয়েছে। অবশ্যই। হ্যাঁ, আর একটা কথা বলতে হবে আমাকে, যে এখানে যে বাংলাদেশ একটা সমাধান খুঁজে বের করেছে। যেহেতু আমরা ধরে নিয়েছি আমরা তিস্তার পানি ভারত থেকে আমরা ন্যায্য অংশ আমরা পাবো না, সুতরাং বাংলাদেশ তার শুষ্ক মৌসুমের জন্য পানি সংগ্রহ করবে, বর্ষাকালে সংগ্রহ করে সে পানি শুষ্ক মৌসুমে ব্যবহৃত হবে। আবার তিস্তার দ্বিপাশে অধিবাসী যেন তার জীবন মান যেন রক্ষা করে চলতে পারে, যেন ফারাক্কার মতো আবার এতে দূষণ মরুভূমিতে পরিচয় না হয়। এই জন্য পানি রিজার্ভার তৈরি করার জন্য বাংলাদেশ চীনের সাথে এটা প্রিলিমিনারি আলাপ হয়েছে। $1 বিলিয়ন দিয়ে বাংলাদেশ তার নিজের অঞ্চলেই রিজার্ভার গড়ে তুলবে, এবং এই যেহেতু তাকে ভারত থেকে পানি পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই, সুতরাং এইটা কিন্তু ভারত কিন্তু এটা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। এবং মাননীয় মোদী সফরে অন্যতম প্রধান লক্ষ্য হবে এই যে বাংলাদেশ যেন চীনের সাহায্য নিয়ে এই প্রকল্প যেন আপনার বাস্তবায়ন না করে। এরকম একটা আশ্বাসের জন্য উনি বিশেষ করে করোনা কালেও উনি বাংলাদেশে সফর করছেন, যেন বাংলাদেশ তাকে আশ্বস্ত করে যে তারা যেন চীনের টাকা লোন নিয়ে, চীনের টেকনোলজি নিয়ে যেন এই আপনার ভাটি অঞ্চলে তারা যেন তিস্তার পানির এই প্রকল্পটা হাত না দেয়। এটা আমি মনে করি এটা এই সফরের প্রধান উদ্দেশ্য। কারণ বাকি যেসব কথা বলা হচ্ছে এগুলো কিন্তু ফেরিফেল ইন্টারেস্ট, কারণ বাংলাদেশের অন্য কোনো স্বার্থ এখানে জড়িত নাই, এবং যেটা ভারত সমাধান করবে। জি, আপনার কাছে আবার আসবো, যেতে চাই আবারও মাইনুল আলম আপনার কাছে। আপনি পানির প্রসঙ্গে বাংলাদেশ ভারত ইস্যুতে যদি পানির প্রসঙ্গে নদীর পানি বন্টন বিষয়তে আমরা কথা বলি, আরো কিছু ব্যাপার আছে। তিস্তার কথা তো আলোচনা হলেই, অভিন্ন নদী অনেকগুলো রয়েছে, 54টি রয়েছে। 6টা নদীর পানি প্রায় বন্টন হওয়া উচিত বলে দুই দেশ একমত হয়েছে। এখানে কিছু কারিগরি কার্যক্রম চলছে। যৌথ নদী কমিশন, কর্মকর্তা পর্যায়ের কমিটি কিংবা টেকনিক্যাল কমিটি, কারিগরি কমিটি যেটা বলি, এগুলোর কার্যক্রম অব্যাহত আছে। যৌথ নদী কমিশন এমন একটি ফোরাম, দুই দেশের পানি বিশেষজ্ঞ, পানি বিষয়ক যে কর্মকর্তা আছে যারা কাজ করেন, বিশেষ করে পানির যে ইস্যুটার টেকনিক্যাল দিকগুলো তুলে ধরেন। এরপরে আবার টেকনিক্যাল কমিটি আছে। এই ফোরামটি, জেআরসির বৈঠকটি দীর্ঘদিন ধরে হয়নি, 9 থেকে 10 বছর অকার্যকর ছিল, কিংবা বৈঠক হতে পারেনি, যেহেতু তিস্তার ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি, আপনি জানেন। এই ফোরামটা খুব সক্রিয় হয়েছে অতি সম্প্রতি, আবারও কার্যকর এবং অ্যাক্টিভ হয়েছে বলা যায়। সুতরাং আমরা আশাবাদী হচ্ছি যে, এবং পানির সরবরাহ, পানির সেই যে পয়েন্টে পানির প্রাপ্যতা কিংবা প্রয়োজনীয়তা কিংবা ন্যায্যতা যাই বলেন, এগুলোর কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে। পানির ব্যাপারে কোনো নদীর পানি বন্টনে যদি কোনো চুক্তিতে উপনীত হওয়ার আগে এই কাজগুলো প্রয়োজন। এগুলো অবশ্যই কারিগরি কর্মকর্তা কিংবা নীতি নির্ধারক কর্মকর্তারা এগুলো করে থাকেন।
দুদেশের পানি সম্পদ সচিব পর্যায়ে কিংবা কর্মকর্তা পর্যায়ে যখন বৈঠকগুলো হয় তখন এগুলো আলোচিত হয়। এরপর মন্ত্রী পর্যায়ে যায়, এরপর শীর্ষ পর্যায়ে যায়। এই কাজগুলো সম্প্রতি কার্যকর হয়েছে এবং এগুলো খুবই সক্রিয় হওয়ার ফলে পানি ইস্যুতে তিস্তা না হোক অন্য আসার কথা ইস্যুগুলোতে হচ্ছে যে হবে। কাজ শুরু হয়েছে কাজ এবং শুরু হয়েছে। মানে নড়াচড়াটা শুরু হয়েছে আর কি। কারণ উষ্ণ সম্পর্কের মধ্যে কিছু ইস্যু যদি একেবারে আনঅ্যাটেন্ডেড থেকে যায় কিংবা খুব বেশি কাজ না হয় বছর পর বছর, তাহলে সেটাও আবার পূর্ণতা পায় না। তো এক্ষেত্রে আমরা আশাবাদী যে পানি ইস্যুতে অগ্রগতি হবে। আপনি কানেক্টিভিটির কথা হ্যাঁ, বলছেন। কানেক্টিভিটির কথা বলছিলাম যে ভারত বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করছে, একাধিক বন্দর ব্যবহার করছে, বাংলাদেশের নৌপথ সমুদ্রপথ ব্যবহার করছে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য এবং মালামাল ব্যবহার করছে। পরীক্ষামূলকভাবে টেস্ট ট্রায়ালও হয়ে গেছে গত করোনার সময় বেশ কয়েক মাস আগে। সুতরাং এখন এগুলো পূর্ণাঙ্গতা পাবে এবং কানেক্টিভিটি আরও জোরদার করার প্রক্রিয়া চলছে দুদেশের মধ্যে। ঠিক বাংলাদেশও নেপালের সাথে কানেক্টিভিটি, ভুটানের সাথে কানেক্টিভিটি যখন করবে তখন ভারতের উপর দিয়ে যেতে হবে। একটা সোজা সবটা। তো ভারতের সেক্ষেত্রে সম্মতি এবং অনুমতির প্রয়োজন আছে এবং সেটা একটা ত্রিপক্ষীয় ত্রিদেশীয় চুক্তি এবং এই বোঝাপড়াগুলো প্রয়োজন। এই আমাদের জায়গাটাতে আরেকটা আছে আজকে BDIN। ওই যে ভারত মিয়ানমার থাইল্যান্ড যে ত্রিদেশীয় রোড কানেক্টিভিটি, এই জায়গাটিতে বাংলাদেশ অংশ নিতে চায়। অংশ নেওয়ার ব্যাপারে ভারতের যে প্রস্তাব সেখানে আগ্রহ দেখিয়েছে। আগ্রহ দেখিয়েছে। এটা সম্ভবত আরেকটি ফোরামে ইতিপূর্বে আলোচনা হয়েছে এবং গত আগস্ট মাসে যখন বাংলাদেশে সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তখন এটা আলোচিত হয়েছে। এরপরে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠকে এটা আলোচিত হয়েছে এবং এটা অন্তত আমরা বলতে পারি যে কিভাবে আলোচিত হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল প্রায় 2 মাস আগে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এবং জয়শঙ্করের ভার্চুয়াল বৈঠক হয়েছিল। ওখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সুতরাং ইস্যু অনেক আছে। আমরা 4120 কিলোমিটার 20 কিলোমিটারের বেশি সীমান্ত, যৌথ সীমান্ত, অভিন্ন সীমান্ত আমরা শেয়ার করছি। দুই দেশের সীমান্তের পরিমাণ এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় দ্বিপাক্ষিক সীমান্ত, কোনো দুই দেশের মধ্যে সীমান্ত। সুতরাং এই সীমান্তটার ব্যবস্থাপনার ব্যাপার আছে। যখন এত লম্বা সীমান্ত দুই দেশের মধ্যে, শুধু সীমান্ত কেন, এর বাইরে অনেক ইস্যু জড়িয়ে আছে। প্রতিটা ইস্যুই কাজ হচ্ছে এবং সর্বোপরি সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ এই সীমান্তে নিরাপত্তার সমস্যা আছে। নিরাপত্তা একটা বড় ইস্যু, এত লম্বা এত দীর্ঘ সীমান্ত পথ দিয়ে। এখানে অবশ্যই পুরো বিশ্ব এখানে সন্ত্রাসবাদের হুমকির মুখে, সুতরাং এই অঞ্চলও সন্ত্রাসবাদ থেকে মুক্ত বলে আমরা মনে করতে পারি না। সুতরাং এখানে নিরাপত্তাটা একটা গ্যারান্টি করার ব্যাপার, নিশ্চয়তা এবং বোঝাপড়ার ব্যাপার আছে। বাংলাদেশ অন্তত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 12 বছরে একটা জিনিস নিশ্চিত করেছে এবং ভারতকে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশ ভারতের কোনো নিরাপত্তার হুমকি হতে পারে না। এমনকি বাংলাদেশের এই বিশাল ভূখণ্ড, ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার হবে না এবং বাংলাদেশের ভূখণ্ড ভারতের জন্য নিরাপদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে, আমরা 7 সিস্টার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে যদি মনে করি, ওখানে বিচ্ছিন্নতার যে সমস্যা আছে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার হয়নি, হবেও না। এটা 12 বছরের একটা অর্জন এবং অগ্রগতি। সুতরাং এটা আস্থার ব্যাপার। বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে এবং ভারত এতে সন্তুষ্ট এবং ভারত স্বীকৃতিও দেয়, কৃতজ্ঞতার সাথে স্বীকৃতি দেয়। সুতরাং এ ধরনের কিছু গ্যারান্টেড ব্যাপার আছে দুদেশের মধ্যে এবং এটা কিন্তু ভালো বোঝাপড়ারই অংশ। এবং বছরের পর বছর যে কাজগুলো হচ্ছে, কাজেরই বহিঃপ্রকাশ কিংবা ফলাফল বলে মনে করি। সুতরাং দুদেশের মধ্যে এই যে বোঝাপড়াটা আছে, এটাকে আমরা কাজে লাগাতে চাই। ছোটোখাটো কিছু ইস্যু আছে, বড় ইস্যু আছে পানির মতো, ছোটোখাটো বাণিজ্যিক কিছু ব্যাপার আছে। পেঁয়াজ বন্ধ হয়ে যায় যে কোনো সময়, পেঁয়াজের চালান আসছিল বাংলাদেশে, হুট করে একটা সিদ্ধান্তে কোনো একটা নির্দেশে বন্ধ হয়ে যায়। বন্দরে কিংবা সীমান্ত বন্দরগুলোতে সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়গুলো আছে, এগুলো উতরানো সম্ভব এবং উতরানোর প্রচেষ্টা হচ্ছে। আপনি দেখেন রাজনৈতিক পর্যায়ে, দুদেশের শীর্ষ রাজনৈতিক পর্যায়ে যে আলোচনাগুলো সিদ্ধান্তগুলো হয়, সেটা যখন কর্মকর্তা কিংবা মাঠ পর্যায়ে যখন চলে আসে, কিছুটা ব্যত্যয় ঘটে। এটা বাস্তবতা। দুদেশের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসবে। এটা কি এসছে? আসেনি।
কিছু কিছু ব্যাপার হচ্ছে, এগুলো ব্যবস্থাপনার বিষয় এবং বোঝাপড়ার ব্যাপার। তার যে সুবাতাস কিংবা সিদ্ধান্তগুলো নিম্ন পর্যায় পর্যন্ত প্রবাহিত হবে, মাঠ পর্যায়ে কিভাবে কার্যকারিতা হবে দেখা দেবে, বাস্তবায়ন দেখা দেবে। সুতরাং বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ে যে পর্যায়ে আপনি সিদ্ধান্ত সম্পর্কের কথা বলেছেন, এটা বোধহয় প্রতিটি পর্যায়ে ট্রান্সলেট হওয়া দরকার এবং হচ্ছে। কোনো ক্ষেত্রে হচ্ছে না, সেটাও কেন হচ্ছে না দেখার বিষয় আছে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন যে প্রায় $8 বিলিয়ন আমরা এলওসি, লাইন অফ ক্রেডিট, আমরা আর্থিক সহায়তা পেয়েছি, ঋণ পেয়েছি, ভারতীয় ঋণ যদি মনে করেন, বিরাট। এগুলো প্রকল্পগুলো ভারত আমাদেরকে ঋণ দিয়েছে, এটা কি আমরা এই ঋণটা গ্রহণ করে প্রকল্পগুলো এগিয়ে নিতে পেরেছি? পুরোপুরি পারিনি। কিংবা প্রথম এলওসি, দ্বিতীয় এলওসি, তৃতীয় এলওসি যদি বলেন, কিছুদিন আগে একটা তথ্য পাওয়া গিয়েছিল যে 50% মতো অর্থ ছাড় হয়েছে, প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। এই অর্থ দিয়ে বিরাট অঙ্ক 80 থেকে 90 হাজার কোটি টাকা, না আমি দুঃখিত, 50 থেকে 60 হাজার কোটি টাকা আমরা পাচ্ছি। $8 বিলিয়ন যদি এইভাবে আমরা হিসাব করি, 60-65 হাজার কোটি টাকা পাচ্ছি। এগুলো নিয়ে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প করছি। কীভাবে? অবকাঠামো ক্ষেত্রে, যোগাযোগ অবকাঠামো, রেল অবকাঠামো, সড়ক অবকাঠামো, বন্দর উন্নয়ন কাজে আমরা এগুলো ব্যবহার করছি। এগুলো পুরোপুরি এখনো ব্যবহার হয়নি কিংবা অর্থ ছাড়গুলো করতে পারিনি দুটো কারণে। একটা হচ্ছে আমাদের এই ঋণ গ্রহণ করা এবং ব্যবহার করার যে সক্ষমতা, বাংলাদেশের আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, প্রশাসনের এটা এখনো ওইভাবে দাঁড়ায়নি। টেন্ডার প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিলতা এবং সব মিলে। দ্বিতীয়ত হচ্ছে যে দুদেশের ঋণ আলোচনা, ঋণ যখন পাবো ঋণের উপর আলোচনা হয়, আলোচনায় কিছু অমিল হয়, বিভেদ হয়, দ্বিমত হয়, সেটাকে যে একমতে নিয়ে আসার যে প্রক্রিয়াগুলো, সেই আমলাতন্ত্র এখন ওই পর্যায়ে যায়নি। কিন্তু রাজনৈতিক পর্যায়ে একটা বড় অঙ্কের ঋণ আমরা পেয়েছি রাজনৈতিক আলোচনার মাধ্যমে। এটা হচ্ছে যে দ্রুত এগুলো নিষ্পত্তি করা দরকার এবং মনিটরিং করা দরকার। আমি সাধুবাদ জানাতে চাই যে বর্তমান যে ভারতের হাই কমিশনার জনাব বিক্রম দোরাইস্বামী, উনি আসার পর এই ব্যাপারগুলো নতুন করে এগুলো কার্যক্রম শুরু হয়েছে, চাঙ্গা হয়েছে বলতে পারো। আমাদের অর্থ মন্ত্রণালয়, ইআরডি সেক্রেটারি এবং হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সমন্বয়ে একটি মনিটরিং কমিটি হয়েছে, প্রকল্প ব্যবস্থাপনা বাস্তবায়নের উপর এগুলো নজরদারি করা, রিভিউ করা, পর্যালোচনা করা, মনিটরিং করা, যার ফলে কোথায় সমস্যাগুলো আছে, কোথায় আটকে আছে, কি ফাইল জট হয়ে আছে না লাল ফিতার দৌরাত্মে পড়ে আছে, এগুলো দেখবে। না, আমরা দেখছি যে বিক্রম দোরাইস্বামী বেশ অ্যাক্টিভ এবং তিনি করোনা কালে যেভাবে তিনি কার্যক্রম চালাচ্ছেন এবং আমরা মানে দৃশ্যমান, সেটি দৃশ্যমান। যাই হোক, আমরা ছোট ভূমিকাগুলো এবং চলাফেরা তৎপরতাগুলো দৃশ্যমান এবং ফলদায়ক বলতে হবে, যে আমরাও সেটা আশা করি এবং মনে করি। আমরা একটা ছোট্ট বিরতি নেব। দর্শক, ইভ্যালি 21-এর সাথে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় কূটনীতির নানা দিক। আমি এবার এ পর্যায়ে আলোচনা শুরু করতে চাই মোহাম্মদ শফিউল্লাহকে দিয়ে। মোহাম্মদ শফিউল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আজ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে একটি আশার কথা আমাদেরকে শুনিয়েছেন এবং চীনের মিয়ানমারের সঙ্গে বৈঠক হচ্ছে, সেখানে চীনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিয়ানমার খুব শিগগিরই কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে, এরকম একটি আশার কথা তিনি জানিয়েছেন এবং পরবর্তীতে আরও বৈঠক হবে, সেখানে খোলাসা হবে সব কিছুই। আপনার কাছে আপনার বিশ্লেষণ জানতে চাইব যে আসলে কি রোহিঙ্গা প্রত্যাবাসন খুব শিগগিরই শুরু হবে, এরকম কিছু কি আপনার কাছে দৃশ্যমান বা আপনার কাছে মনে হয় কিনা? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আমি আপনাকে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা মিনিট, সেটা হলো যে ভারত বাংলাদেশের শীর্ষ সম্মেলন হবে আগের মাসে, মানে ফেব্রুয়ারি শেষের দিকে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। না, মন্ত্রী না, সচিব, পররাষ্ট্র সচিব সিংলা সচিব পর্যায়ে কথা হবে। এই জন্য এখানে যে যা চুক্তিগুলো হবে বা এমওইউ হবে, এগুলা ফাইনালাইজ করা, প্লাস ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের যে সফরসূচি, এজেন্ডাগুলো ঠিক করার জন্যই ওরা আসবেন। এই মিটিংটা ঢাকাতে হবে, এটা ফেব্রুয়ারির শেষের জায়গা যেটা হবে বা মাঝামাঝি সময় হতে পারে। এক, 2 নম্বর যেটা হবে যে আপনার জয়েন্ট রিভার কমিশন সম্বন্ধে প্রস্তাবে উঠেছে, সেটা কিন্তু 9 এপ্রিল 1972 সনে এটা স্থাপিত হয়।
এবং দেখা গেছে যে এই স্থাপিত হওয়ার পরেও ভারত কিন্তু ফারাক্কা ব্যারেজটাকে এটা আওতার বাইরে রেখেছিল দীর্ঘদিন। তো তেমনি ভাবে এখন যেটা হয়েছে আবার রিভাইভ করা হয়েছে, সেটা কিন্তু 6টা ছোট ছোট নদী স্টাডি করছে এখন, কিন্তু তিস্তা কিন্তু এটার আওতার বাইরে রাখা হয়েছে। সুতরাং এগুলা এইসব বিষয়গুলো কিন্তু ভারতকে কিন্তু বাংলাদেশের মেইন কনসার্ন গুলা কিন্তু অ্যাড্রেস করতে হবে। আর সীমান্ত হত্যা সম্বন্ধে বলেছে, এটা নতুন কিছু নয়। বিগত 50 বছরের ভিতরে আমরা 40 বছরে এই যে কথাবার্তা বলেছি বিভিন্ন পর্যায়ে, কিন্তু এটা দেখুন যারা সীমান্তে ডিউটি করে, দে গো বাই দ্য বুক, দে ডু নট গো বাই দ্য নিউজ পেপার অর দি আশ্বাস অফ দি লিডার্স। তারা বইতে যে লেখা আছে তারা সেই হিসাবে অ্যাকশন নেয়। এটা শুধু ভারতের কথা বলছি না, বাংলাদেশে যারা আছে তারাও তাই করে। তাদের বর্ডারে যারা ডিউটি করে তাদেরকে যে রুলস দেওয়া হয়, যেটা বলা হয় যে গো বাই দ্য বুকস, তারা সেই হিসাবে তারা কাজ করে। আপনি যদি এখানে পরিবর্তন না আনেন তাহলে যত আশ্বাস দেন এটা কিন্তু মুখের কথা, মূলে যেতে হবে। এটাকে সমাধান দিতে গেলে আপনার যে পরিবর্তন আইনে আছে, যে আইনটা পরিবর্তন করে বর্ডার গার্ড ডিউটি করে তো ইনস্ট্রাকশন দিতে হবে, এখন থেকে এইভাবে হবে, এখানে গুলি হবে না, রাবার বুলেট হবে, এখানে হত্যা করা হবে না, এখানে উন্ডেড করা হবে, এদের বিচার হবে। কিন্তু এটা তো গ্রাউন্ডে যদি আপনার এই ধরনের লিখিতভাবে ইনস্ট্রাকশন না যায়, তাহলে যারা ডিউটি করে তারা ডিউটি পালন করবেই। তাকে বলা হচ্ছে এখন কিল টু শুট, তাই সে করছে, এটা তার ওর ডিউটি অ্যাকর্ডিং টু ল অফ দি ল্যান্ড। এই আইনটা পরিবর্তন না করলে এইটা কিলিং চলতে থাকবে, একদিকে আশ্বাস থাকবে আর একদিকে আপনার কিলিং এ চলবে। সুতরাং এটা এইভাবে আপনার যেটা দেখতে হবে। এটা আপনি যেটা বলছেন রোহিঙ্গা প্রসঙ্গে যেটা বলেছেন, এটা কিন্তু খুব একটা মানে প্রধানমন্ত্রী যা বলেছেন এটা শুনতে ভালো লেগেছে, কিন্তু এটার ভিতরে কোনো সাবস্টেন্স আমি দেখলাম না। এই জন্য যে কিছু লোকের রিবে বলেছে। তো এটা দেখেন, আমাদের একটা চুক্তি আছে, সেই 2017 সালে চুক্তি হয়েছে, তারপরে টেকনিক্যাল কমিটি হয়েছে, অনেকগুলো মিটিং হয়েছে। এখন উনি যেটা বললেন সেখানে কত যাবে, আমাদের তো 12 লক্ষ হয়ে গেছে রোহিঙ্গা বাংলাদেশে, প্লাস 8 লক্ষ তালিকা বাংলাদেশ দিয়েছে মিয়ানমারকে। মিয়ানমার যেভাবে তালিকা চেয়েছে, বাংলাদেশ বারবার সে 8 লক্ষ লোকের তালিকা করে দিয়েছে। এবং সেখানে কিছু লোক নেবে, মানে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। এই জন্য আপনার এখানে একটি স্পেসিফিক হইতে হবে, ডেইলি কত করে লোক যাবে, এখানে মাস নয়, ডেইলি কত লোক যাবে। বিগত 3 বছর অলরেডি হয়ে গেছে এবং বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে। সুতরাং সেখানে ওই 200, 300, 500 করে নিয়ে তো এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং এটা স্পেসিফিক হইতে হবে। আমরা এটাকে শোনা কথা, আমরা এটা আমরা আমল দিতে আমরা পারি না। এই জন্য এর আগে অতীতে আমরা এই বহু ধরনের কথা আমরা শুনেছি, কিন্তু একটা রোহিঙ্গা যায়নি। কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলতে হবে যে মিটিং হবে যে দৈনিক কত হাজার রোহিঙ্গা যাবে। এটা যদি স্পেসিফিক্যালি বলা না হয়, চুক্তি না হয়, তাহলে কিন্তু এটা মুখের কথায় থাকবে। আর দ্বিতীয়ত, মিয়ানমার যে নেমে বলছে এই রোহিঙ্গারা যাবে, আপনি মনে করেন 500 রোহিঙ্গা তারা যাবে, তাদের যে মূল দাবি তা যদি আপনার কিছু তো অন্তর না মেনে নেয়, তাহলে কি রোহিঙ্গারা যাবে? সেটা একটা বিরাট প্রশ্ন। এই রোহিঙ্গাকে যদি আমরা যত এগ্রিমেন্ট করি দুই পক্ষ, রোহিঙ্গা যদি না যায়, এটা বলা আছে ভলেন্টারিলি, ভলেন্টারিলি না যায়, তাহলে এখন এইভাবে মিয়ানমার বলেছে নিবে, এবং সেটা তো মিয়ানমারকে আসতে হবে, এখানে এসে তাদের লোককে তারা নিয়ে যেতে হবে, বলতে হবে যে চলো আমরা তোমাদের জন্য এই ব্যবস্থা করেছি। মানে রোহিঙ্গাদের মধ্যে আস্থাটা ফেরাতে হবে। তাই সুতরাং আমি বললে তো হবে না, কিছু লোক তারা নিবে। এটা তো ঠিক এই লেভেলে আমরা এই ধরনের কথা বক্তব্য আশা করি না। আমরা আশা করি কংক্রিট যে মিটিং হয়েছে, মিটিং এর সিদ্ধান্ত হয়েছে দৈনিক বা সপ্তাহে এত রোহিঙ্গা মিয়ানমার নিবে, এবং রোহিঙ্গাতে সম্মতি আছে কিনা সেটা দেখতে হবে। সেটা অ্যাসার্টেন করবে কারা, সেটা একটা মেকানিজম থাকতে হবে। সুতরাং এটা কংক্রিট কিছু আমরা শুনতে চাই। আমরা ঠিক এই ধরনের কথার উপরে আমরা আস্থা রাখতে পারছি না, কারণ অতীতে বহুবার এই ধরনের
কথা হয়েছে, ইভেন 2বার তো আপনার যাওয়ারই কথা হয়েছিল, কিন্তু সেখানে একটা অভিজ্ঞতা মিয়ানমার নেয়নি আর কি। সুতরাং এ ব্যাপারে আরো হোমওয়ার্ক করতে হবে, মিটিং করতে হবে, মিটিং এ স্পেসিফিক্যালি বলতে হবে যে কত কত জন তারা দিবে পার ডে আর পার উইক। আর এখানে তো 12 লক্ষ লোক যদি আপনার রিপিটেড করতে হয়, বুঝতে পারেন এটা কত দৈনিক কত হাজার লোক করে নেওয়া উচিত। তাহলে তো এটা কত বছর লাগবে কোনো ঠিক নেই। আমরা আশা করবো আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব এটাকে স্পেসিফিক্যালি বলবেন ফিউচারে, যে এটা কি ধরনের মেকানিজম, কত লোক যাবে, এটা ক্লিয়ারলি যদি একটা আইডিয়া দেন তাহলে আমরা আলোচনা করতে পারি এবং মানুষ আশ্বস্ত। আর রোহিঙ্গাদের সাথে অবশ্যই তারা যাবে কি যাবে না ভলান্টিয়ারলি, এটা তো এটা সার্টেন করতে হবে। আর একটা প্রসঙ্গ সেখানে আসছে, ইউএন সেক্রেটারি জেনারেল আশ্বস্ত করেছেন রাখাইনে আরো বেশি আপনার করবেন, যে রোহিঙ্গারা যাবে তাদের জন্য আরো ব্যবস্থা করবেন, ওদের তরবারি তৈরি করবেন। তো হি ইজ ওয়েল মিনিং ম্যান, আমরা ওনার উপর ট্রাস্ট রাখতে পারি যদি মিয়ানমার সহযোগিতা করে। কারণ মিয়ানমার এই পর্যন্ত আপনার বিশ্ব সম্প্রদায়ের সাথে কোনো সহযোগিতা করছে না, জাতিসংঘের সাথে কোনো সহযোগিতা করছে না। জাতিসংঘ ইউএনডিপি এবং ইউএনএইচসিআর আলাদাভাবে মিয়ানমার সাথে দুটো চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইউএনডিপি এবং ইউএনএইচসিআর এর সাথে আলাদাভাবে মিয়ানমারের কোনো মিটিং হয়নি। জি, এটার ব্যাপার দেখতে হবে যে কতটুকু আপনার মিয়ানমার জাতিসংঘের সাথে সহযোগিতা করবে। জি, সময় পেলে হয়তো আবারও আপনাকে সুযোগ দেওয়া সম্ভব হবে। যেতে চাই মাইনুল আলমের কাছে। মাইনুল আলম, আপনি আলোচনা শুনছিলেন এবং রোহিঙ্গা ইস্যুতে আবারও একটি আশার কথা শুনলাম। এই পর্যন্ত বাংলাদেশ 8 লাখের মতো তালিকা দিয়েছে, রোহিঙ্গাদের তালিকা দিয়েছে, বাট এখনো পর্যন্ত যাচাই বাছাই করেছে মিয়ানমার মাত্র 43,000 এর মতো, 42 কি 43,000 মতো। তাহলে সদিচ্ছার জায়গাটি কোথায়? এবং এটা খুব যথার্থ ইস্যু আপনি তুলেছেন যে বাংলাদেশ প্রায় 1.5 বছর ধরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা বন্ধ ছিল। 2020 সালে করোনা এবং এরও আগে থেকে ছিল। সর্বশেষ এই জানুয়ারিতেই 3 দেশের, চীন যেহেতু উদ্যোগে নতুনভাবে সংযুক্ত হয়েছে এই প্রক্রিয়ায় রোহিঙ্গা ইস্যুতে, চীনের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ, চীনের ঘনিষ্ঠ বন্ধু মিয়ানমার, চীনের উদ্যোগে এটা কার্যক্রম শুরু হয়েছে। 3 দেশের, বাংলাদেশ, চীন, মিয়ানমার, 3 দেশের পররাষ্ট্র সচিবরা বৈঠক করেছেন গত 2 সপ্তাহ আগে। এবং এই বৈঠকে, জানুয়ারির এই বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে কিংবা আলোচনা শুরু হয়েছে, কিংবা আরও যদি সুনির্দিষ্টভাবে বলেন, রোহিঙ্গাদের ফেরাতে নয়, ফেরানোর জন্য আলোচনায় বসতে, আলোচনা শুরু করতে মিয়ানমার সম্মত হয়েছে। পরিস্থিতি এমন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে এটা তো দেখার বিষয়, বহু বছরের অপেক্ষার বিষয়। কিন্তু এখন মিয়ানমার বলেছে জানুয়ারি মাসে যে আমরা ফেরানোর জন্য আলোচনা কার্যক্রম, যে মিয়ানমার আলোচনাই ছিল না সেই মিয়ানমার আলোচনায় বসতে রাজি হয়েছে, এটাও একটা সাফল্য। হ্যাঁ, অগ্রগতি, সাফল্য না বলে অগ্রগতি বলাটাই। এবং ফেব্রুয়ারির শুরুতে, আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক আছে সেটা হবে। এরপর ফেব্রুয়ারির মধ্যে 2 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে। এরপর প্রত্যাবাসন প্রক্রিয়াটা হবে। এখন কিছু একটা ধরে তো আগাতে হবে। এখন আলোচনা কিংবা ওয়ার্কিং গ্রুপ, সচিব পর্যায়ে, যে কোনো পর্যায়ে বলেন, তাহলে কিসের ভিত্তিতে হবে? একটা তালিকা দেয়া আছে ওদেরকে, এবং যে তালিকাটা মিয়ানমারই বলছে হ্যাঁ এই তালিকাটা সঠিক, আমরা যাচাই বাছাই করেছি, এরকম 42,000 কি 42 অথবা 43,000 একটা ফিগার আছে। এই তালিকা মিয়ানমার সম্মত হয়েছে। ঠিক আছে, সম্মত হয়েছে, 42,000কে নিয়ে নাও, এবং আরও তালিকা আমরা পাঠাবো যেটা তোমরা অনুমোদন করবা। যেমন ফেরানো তো কাজ, প্রত্যাবাসনটা হচ্ছে এখন কাজ, সেই জন্য যা যা করণীয় এখন এটা হবে এবং আলোচনায় সম্মত হয়েছে। নতুন যুক্ত হয়েছে চীন, মুরব্বী দেশ কিংবা প্রভাব সৃষ্টিকারী দেশ বলবো, অনুঘটক দেশ হিসাবে চীন এতে অবদান রাখবে, ভূমিকা রাখবে। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যাবাসনটা কবে হবে। রাষ্ট্রদূত শফিউল্লাহ ঠিকই বলেছেন, উনি ওনার অভিজ্ঞতার আলোকে প্রতিটি ইস্যুতে বলেছেন। তার সাথে আমি একটু যুক্ত করতে চাই, আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন আপনার মনে কিংবা সব মানুষের মনে যে ইস্যুটা দোল খাচ্ছে, কবে এই 11 লক্ষ রোহিঙ্গা যাবে? ইতিমধ্যে 12 লক্ষ হয়ে গেছে।
কবে যাবে, আমরা আর কতদিন ভার বহন করব, বোঝা বহন করব, সেটা বোধহয় এমন একটি প্রশ্ন, এটা জবাব কারো কাছে নেই। আমরা কবে এদেরকে নিতে পারবো? কারণ আমাদের কাজটা হচ্ছে প্রত্যাবাসন, পাশাপাশি আমরা এদেরকে 1 লক্ষের মতো রোহিঙ্গাকে আমরা ভাষাঞ্চলে নিয়ে যাব, 4-5 হাজার নেওয়া হয়েছে রিলোকেশন, স্থানান্তর। আরেকটা কাজ হচ্ছে এই যে 2017 আগস্টে যারা বর্বর গণহত্যা চালিয়েছে, মেসাকার চালিয়েছে, তার দায় দায়িত্ব এবং জবাবদিহিতার জায়গা তৈরি করা। মিয়ানমারের সেই সামরিক বাহিনীর সদস্য, কর্মকর্তা, শীর্ষ ব্যক্তি, জেনারেলদের বিচারের আওতায় আনা, দুটো ইস্যু। সবগুলো কাজ যখন পাশাপাশি হবে তখন মিয়ানমার চাপ বোধ করবে। এমনি বোধহয় হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা কাজ করছি এবং সেই কাজ করে করে এতটুকু পর্যন্ত এসেছি। চাপ সৃষ্টি করতে হবে যাতে মিয়ানমার যে কথাটা বলে সেটা বাস্তবায়ন করে। মানে এই যে এত কারণ দেশটি হচ্ছে মিয়ানমার, এত বছরই তো এরকম কোনো চাপই আসলে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায় সৃষ্টি করতে পারেনি। ইভেন জাতিসংঘেরও ওই রকম কোনো বড় ভূমিকা, বোল্ড কোনো ভূমিকা আমরা দেখিনি। মাফ করবেন। তো এখন প্রত্যাবাসনের কাজটা আমাদের জোরে সোরে শুরু করা উচিত এবং পররাষ্ট্রমন্ত্রী আজকে একটা অনুষ্ঠানে বলেছেন যে ওরা সম্মত হয়েছে, ওরা নেবে। নেয়ার প্রক্রিয়াটা যখন শুরু হবে এটা বোধহয় তখন একের পর এক চলতেই থাকবে। আমি মনে করি 42,000 যাওয়ার জন্য উপযুক্ত। এরা স্বেচ্ছায় ফিরে যাবে। এদের ফিরে যাওয়াটা যখন শুরু হবে তখন এটা আমরা ফল দেখতে পাবো। কিন্তু আরেকটু ব্যাপার আছে, মিয়ানমার এরা গিয়ে কি করবে, ওখানকার পরিবেশ পরিস্থিতি, অবকাঠামো, মৌলিক অধিকার, এই বিষয়গুলো নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমার। মানে যাদের একসময় ঘর ছিল, যাদের একসময় পেশা ছিল, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আন্তর্জাতিক মহল চায় যে এই কাজগুলো সুন্দরভাবে স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসন এবং এগুলো কার্যকর যাতে হয় এবং টেকসই এর মধ্যে ওরা স্থায়ীভাবে থাকবে, ফিরে যাবে ওদের বাসভূমে, ফিরে গিয়ে তাদের জীবন যাপন করবে, মৌলিক অধিকারগুলো ফিরে পাবে। এর মধ্যে কোনো চাপাচাপি থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না, জীবন চলাফেরা, স্বাধীনতা, বসবাস, জীবিকা নির্বাহ সবগুলো নিশ্চিতভাবে হবে। সন্তানদের শিক্ষা কার্যক্রম চলবে, স্বাস্থ্য সুবিধা থাকবে। আর একটি বড় ইস্যু, এই মিয়ানমারের নাগরিকত্ব পাওয়ার যে অধিকার, এই অধিকারটা হরণ করা হয়েছে। এটা বহু আগে একটি আইন দ্বারা করা হয়েছে, সেটাকে ফিরিয়ে দেওয়া এবং এই আইনটি বাতিল করে তাদের অধিকার দেওয়া। এটা হলো বহির্বিশ্বের চাপ এবং বড় চাপ। এর সাথে মানবাধিকার সংযুক্ত, এর সাথে মৌলিক মানবাধিকার ইস্যু যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ বড় বড় দেশ ও ফোরামগুলো সম্পৃক্ত। এই কাজটা মিয়ানমারকে করতেই হবে এবং তাকে বাধ্য করতে হবে। মিয়ানমারে এখন আপনি জানেন নির্বাচন হয়ে গেছে গত কয়েক মাস আগে। এই এপ্রিলে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু এর মধ্যে একটা নতুন সংকট সৃষ্টি হয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। সেনাবাহিনীর সাথে রাজনৈতিক নেতৃত্বের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে এটা আমরা পত্রপত্রিকায় দেখেছেন। ওখানে অভ্যুত্থানের একটা সম্ভাবনা আছে এবং মিয়ানমারকে সতর্ক করা হয়েছে যে তোমার দেশে অভ্যুত্থান হবে। এটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এখন অভ্যন্তরীণ এই সমস্যাগুলো উতরে উঠে মিয়ানমার কতটুকু ভূমিকা রাখে সেটা দেখার বিষয় এবং অবশ্যই আমাদের প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিয়ে আমাদের কাজ এগিয়ে নিতে হবে, অগ্রগতিগুলো করতে হবে। তাহলে আমরা আমাদের এই যে কাজগুলো প্রত্যাবাসন করতে পারবো, আমাদের বোঝা কমাতে পারবো, চাপ কমাতে পারবো। এটা আমাদের পক্ষে আসবে। শেষ দিকে চলে এসেছে। তাই যাই হোক, এখন আরেকটা বিষয় হচ্ছে মিয়ানমার তখনই এটা করবে তখন পুরো বিশ্ব তাদের উপর চাপ সৃষ্টি করবে। চাপটা হচ্ছে ওই যে জবাবদিহিতার কথা বলেছি, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনকারী এবং মানবতার লঙ্ঘনকারী যে তাদেরকে বিচারের মধ্যে আনবে এবং আন্তর্জাতিক যে বিচার প্রক্রিয়ায় আইসিসি যে কাজটা করেছে কিংবা আইসিজে যে কাজটা করেছে, এটার মধ্যে এটা আরো দ্রুততর করা এবং এটা তড়িৎ পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। এখন বলতে পারেন কিংবা মিয়ানমার বলছে তারা আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য না, আইসিজের সদস্য না। আইসিজে কি রায় দিল সেটা তাদের মানার কথা না, কিন্তু এটা অবশ্যই মানতে হবে, কারণ এটা এমন পর্যায়ে প্রক্রিয়া হয়ে এটা গাম্বিয়া ওআইসির পক্ষ থেকে এটা পেশ করেছে এবং আদালত যখন রায় দিয়েছে এটা তাদের মানা বাধ্যকতা হয়ে গেছে এবং এটাকে অ্যাড্রেস করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে। ফিল করলে দেন আমি একটা নতুন মাত্রা যোগ করতে চাই যদি সময় থাকে। আমেরিকায়
নতুন বাইডেন সরকার এসছে, ডেমোক্র্যাট সরকার গত 20শে জানুয়ারি শপথ নিয়েছে, এবং মার্কিন সরকার এই বাইডেন প্রশাসন কিভাবে দেখে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার ব্যক্তিগত ধারণা এবং হিসাব নিকেশ যেটা বুঝতে পেরেছি, বাইডেন কিংবা ডেমোক্র্যাট সরকার, বাইডেন প্রশাসন মানবাধিকার, মৌলিক মানবাধিকার, আইনের শাসনের উপর গুরুত্ব দিয়ে থাকে বিভিন্ন দেশে দেশে, সব দেশেই। সেই ক্ষেত্রে এই ইস্যুটিকে তারা গুরুত্ব দেবে বলে অগ্রাধিকার দেবে, এবং ট্রাম্প প্রশাসন যেটা গুরুত্ব দেয়নি, এই বাইডেন প্রশাসন সেটাকে গুরুত্ব দেবে এবং একটি নতুন চাপ সৃষ্টি হবে বলে আমি মনে করি। জি, আমরা একদম শেষ দিকে, আমি একদম শেষ দিকে এসে মোহাম্মদ শফিউল্লাহ আপনার কাছে আসবো যে আপনি নতুন করে কোনো কিছু যোগ করবেন কিনা। আর মাত্র 2 মিনিট হয়তো সময় পাবো আমরা। না, তো বহিন তো ফিল্ডে আছে, মানে ফরেন অফিসে রেগুলার বিট করে, সিনিয়র সাংবাদিক, সে ওয়াচ করছে প্রতিটি জিনিস এবং ভালোই বলেছে সবকিছু, আশার বাণীও শুনেছেন। কিন্তু এখানে পয়েন্ট দেখেন এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে সবচেয়ে বড় প্রেশার মিয়ানমার পর এনেছে, এটাই গাম্বিয়াদের কেসটা নিয়ে গেল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে হিয়ারিংটা হয়েছে, সারা বিশ্বে আপনার রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের যে সহনশীলতা, বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, বাংলাদেশের হিউম্যান রাইট আপহোল্ড করছে, বাংলাদেশের 11 লক্ষ লোকের আপনার 3 বছর থেকে যে আপনার নিজের ভূমিতে তাদের রক্ষা করে, তার জীবন রক্ষা করেছে এবং তাদেরকে একটা সহনশীল অবস্থায় রেখেছে, বিশ্বের কাছে পৌঁছে গেছে, প্রতিটি দেশে জনগণের কাছে পৌঁছে গেছে, সেটা কোনোদিন বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না। এইটা কোর্ট অফ জাস্টিসের বিচার, এবং সারা বিশ্বে যে বিশ্বের মিডিয়া, বিবিসি, সিএনএন থেকে আরম্ভ করে আল জাজিরা, তো সারা প্রতিটি কন্টিনেন্টে, প্রতিটি দেশে, প্রতি শহরে গ্রামে কিন্তু মেসেজটা পৌঁছে দিয়েছে। যে আমরা শেষ করবো, আপনি যদি শেষ করে আনেন। হ্যাঁ, এটাকে আমাদের সাস্টেন করতে হবে। আনফর্চুনেটলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে লিডারশিপ, সেই লিডারশিপের অভাবটা আমরা অনুভব করছি। কারণ এইসব জিনিসটাকে উই হ্যাভ টু বিল্ড অন দিস, যে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে জিনিসটা একটা মনটা সৃষ্টি করেছিল, আমরা কিন্তু সেটাকে বিল্ড আপ করতে পারিনি। তো আমি বলবো যে এখানে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে লিডারশিপের ব্যাপারটা আছে, সেটা কিন্তু আমাদেরকে বলিষ্ঠ করতে হবে, যেহেতু এই ইস্যুটা একদিনে যাবে না, এটাকে বিল্ড আপ করতে হবে। জি, আমরা একেবারে শেষ দিকে, সে সুযোগটা আমাদের পুরোপুরি গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শফিউল্লাহ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই মাইনুল আলম আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমরা শেষ করব আজকের ইভাল 21-এর রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি আজকের ইভাল 21-এর রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।